নিঝুম রাত, চারদিকে গভীর নীরবতা, আর অন্ধকারে লুকিয়ে থাকা এক অজানা রহস্য। অনেকেই বলে, রাত যত গভীর হয় ততই জেগে ওঠে কিছু অতৃপ্ত আত্মা। তারা হয়তো আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায়। এই গল্প এমন এক ভয়ঙ্কর ঘটনার, যেখানে এক ব্যক্তি মাঝরাতে একটি পুরনো বটগাছের নিচে এমন কিছু দেখেছিল যা তার জীবনের সব বিশ্বাস বদলে দেয়। সেই রাতে কে ছিল সেখানে? সত্যিই কি কোনো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর সত্য? আজকের এই গল্পে আমরা জানব নিঝুম রাতের সেই ভয়াবহ রহস্য। শুনতে থাকুন শেষ পর্যন্ত, কারণ এই গল্প আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। ভূত। নিঝুম রাত, চারপাশে নীরবতা, দূরে কোথাও কুকুরের হালকা ডাকা। আকাশে কোনো চাঁদ নেই, শুধু অন্ধকার। ঠিক এমন সময়েই নাকি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে। আমি ঠিক করেছি আজ সেই রহস্যের পেছনের সত্য খুঁজে বের করব। আমাদের গ্রামের মানুষ অনেক বছর ধরে একটা অদ্ভুত ঘটনার কথা বলে আসছে। তারা বলে, মাঝরাতে গ্রামের পুরনো বটগাছের কাছে একটা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। কেউ তাকে স্পষ্টভাবে দেখতে পায় না, কিন্তু তার উপস্থিতি সবাই অনুভব করে। এই ঘটনার শুরু হয়েছিল প্রায় 25 বছর আগে। গ্রামের এক যুবক ছিল, নাম অমিত। সে ছিল খুবই সাহসী আর কৌতূহলী। গ্রামের মানুষ যখন রাতে ওই বটগাছের কাছে যেতে ভয় পেত, তখন অমিত হাসত। সে বলতো, ভূত বলে কিছু নেই, সব মানুষের কল্পনা। এক রাতে অমিত তার বন্ধুদের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে, আমি আজ রাত 12টায় ওই বটগাছের নিচে গিয়ে বসে থাকব। যদি সত্যিই কোনো আত্মা থাকে, তাহলে সে আমার সামনে আসুক। বন্ধুরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু অমিত কারো কথা শোনেনি। সেই রাতটা ছিল খুবই অদ্ভুত। চারপাশে যেন একটা অস্বাভাবিক নীরবতা নেমে এসেছিল। বাতাসও যেন থেমে গিয়েছিল। রাত ঠিক 12টায় অমিত হাতে একটা লণ্ঠন নিয়ে বটগাছের দিকে হাঁটা শুরু করে। দূর থেকে তার বন্ধুরা তাকে দেখছিল। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। অমিত গিয়ে গাছের নিচে বসে পড়ল। লণ্ঠনের আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করেই লণ্ঠনের আলো কাঁপতে শুরু করল। তারপর বাতাস বইতে শুরু করল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাতাসটা যেন শুধু বটগাছটার চারপাশেই ঘুরছিল। অমিত প্রথমে হেসে উঠল, কিন্তু কয়েক সেকেন্ড পর তার মুখের হাসি মিলিয়ে গেল। কারণ সে একটা শব্দ শুনতে পেল। একটা খুব ধীরে ধীরে ফিসফিস করার শব্দ। মনে হচ্ছিল কেউ তার কানের কাছে দাঁড়িয়ে কিছু বলছে। অমিত উঠে দাঁড়ালো। সে চারপাশে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। তারপর আবার সেই শব্দটা শোনা গেল। এইবার শব্দটা একটু জোরে। মনে হচ্ছিল কেউ বলছে, তুমি কেন এখানে এসেছ? অমিতের শরীর কেঁপে উঠল। সে লণ্ঠনটা উঁচু করে চারপাশে আলো ফেলল। ঠিক তখনই সে দেখল গাছের পেছনে একটা ছায়া নড়ছে। ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসছিল। অমিত প্রথমে ভাবল এটা হয়তো কোনো মানুষ, কিন্তু কয়েক মুহূর্ত পর সে বুঝতে পারল ব্যাপারটা স্বাভাবিক নয়। কারণ ছায়াটার পা মাটিতে ছিল না। মনে হচ্ছিল সে বাতাসে ভেসে আছে। অমিতের শরীর ঠান্ডা হয়ে গেল। তার বন্ধুরা দূর থেকে দেখতে পেল অমিত হঠাৎ করে পিছিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ করেই লণ্ঠনের আলো নিভে গেল। সবকিছু অন্ধকার হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে তারা একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল। অমিতের চিৎকার। তার বন্ধুরা দৌড়ে সেখানে পৌঁছালো। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল, তা তাদের জীবনে কোনোদিন ভুলতে পারেনি। অমিত মাটিতে পড়েছিল। তার চোখ বড় বড় হয়েছিল, যেন সে ভয়ঙ্কর কিছু দেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবুও সে মারা গিয়েছিল। সেই ঘটনার পর থেকেই গ্রামের মানুষ বলতে শুরু করে যে অমিতের আত্মা শান্তি পায়নি। কারণ সে মৃত্যুর আগে এমন কিছু দেখেছিল যা মানুষের চোখে দেখা সম্ভব নয়। তারপর থেকে মাঝে মাঝেই মানুষ রাতে বটগাছের কাছে অদ্ভুত কিছু দেখতে পায়। কেউ বলে তারা নাকি একটা মানুষের ছায়া দেখতে পেয়েছে। কেউ বলে তারা নাকি শুনেছে একটা কণ্ঠস্বর, যেটা ধীরে ধীরে বলে, তুমি কেন এখানে এসেছো? অনেক বছর পরে আমি এই গ্রামের গল্পটা শুনি। আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেই এই রহস্যটা খুঁজে বের করব। আমি এক রাতে ক্যামেরা আর টর্চ নিয়ে সেই বটগাছের কাছে গেলাম। রাত তখন প্রায় 12টা। চারপাশে সম্পূর্ণ নীরবতা। আমি গাছটার নিচে দাঁড়িয়ে ক্যামেরা চালু করলাম। প্রথম কয়েক মিনিট কিছুই ঘটল না, কিন্তু হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল।
আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। তারপর আমি একটা শব্দ শুনলাম, মনে হচ্ছিল কেউ খুব কাছে দাঁড়িয়ে ফিসফিস করছে। আমি দ্রুত ক্যামেরা ঘুরিয়ে চারপাশে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে একটা অদ্ভুত জিনিস দেখা গেল। আমার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে ছিল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি আবার স্ক্রিনের দিকে তাকালাম, এইবার ছায়াটা একটু কাছে চলে এসেছে। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নয়। হঠাৎ করেই সেই একই কণ্ঠস্বর আবার শোনা গেল, তুমি কেন এখানে এসেছো? এইবার শব্দটা খুব পরিষ্কার ছিল। মনে হচ্ছিল কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, আর তখনই আমি তাকে দেখলাম। একটা ফ্যাকাশে মুখ, বড় বড় চোখ, আর এক অদ্ভুত দুঃখে ভরা চেহারা। সে ধীরে ধীরে আমার দিকে তাকিয়েছিল। তার ঠোঁট নড়ছিল, মনে হচ্ছিল সে কিছু বলতে চাইছে। আমি ভয়ে জমে গিয়েছিলাম। তারপর সে ধীরে ধীরে হাত বাড়াল। ঠিক তখনই ক্যামেরা বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে আমি গ্রামে ফিরে আসি। আমি ক্যামেরার ফুটেজ দেখলাম। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এক জায়গায় এসে ভিডিওটা কাঁপতে শুরু করে। আর কয়েক সেকেন্ডের জন্য একটা ছায়া দেখা যায়, একটা মানুষের ছায়া, যেটা আমার ঠিক পেছনে দাঁড়িয়েছিল। আজ পর্যন্ত আমি জানি না সেই রাতে আমি কি দেখেছিলাম, কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত জানি, কিছু রহস্য আছে যেগুলো মানুষের বোঝার বাইরে। আর সেই বটগাছের নিচে আজও হয়তো কোনো অতৃপ্ত আত্মা অপেক্ষা করে আছে। হয়তো সে এখনো কাউকে খুঁজছে, যে তার গল্পটা শুনবে। সেই রাতের ঘটনার পর আমি কয়েকদিন ঘুমাতে পারিনি। ক্যামেরায় দেখা সেই ছায়াটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি যতবার ভিডিওটা দেখছিলাম, ততবার মনে হচ্ছিল ছায়াটা যেন একটু একটু করে নড়ছে। আমি সিদ্ধান্ত নিলাম এই রহস্যের শেষ পর্যন্ত না গিয়ে থাম না। পরের দিন আমি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিদাস কাকুর কাছে গেলাম। তিনি প্রায় ৮০ বছরের বৃদ্ধ। গ্রামের পুরনো অনেক ঘটনার সাক্ষী তিনি। আমি তাকে সব কথা খুলে বললাম, ভিডিওটাও দেখালাম। ভিডিও দেখে হরিদাস কাকুর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি যা দেখেছ সেটা নতুন কিছু নয়। অনেক বছর ধরে ওই বটগাছের কাছে এমন ঘটনা ঘটে। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? ওই আত্মাটাকে? হরিদাস কাকু গভীর নিঃশ্বাস ফেললেন। তারপর তিনি এমন একটা গল্প বলতে শুরু করলেন যা গ্রামের খুব কম মানুষই জানে। প্রায় ৩০ বছর আগে এই গ্রামে এক মেয়ের মৃত্যু হয়েছিল। তার নাম ছিল মেঘলা। মেঘলা ছিল খুব শান্ত আর ভালো মেয়ে। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু তার জীবনে একটা বড়